সাগর দত্ত মেডিকেল কলেজে সাসপেন্ড হওয়া 11 জন চিকিৎসককে কলেজে প্রবেশের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে ক্লাস করার অনুমতি দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। আরো বিস্তারিত জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, কোন কোন শর্তে অনুমতি দিলেন বিচারপতি? দেখো, প্রথমত যে শর্তগুলো দেওয়া হয়েছে তার 1 নম্বর শর্ত হলো এই 11 জন ছাত্রকে কলেজ কর্তৃপক্ষের কাছে একটি মুচলেখা লিখে দিতে হবে এবং সেই মুচলেখায় তাদেরকে বলতে হবে যে তারা ভবিষ্যতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলার সঙ্গে, কোনো ধরনের গন্ডগোলের সঙ্গে, কোনো রকম বেআইনি কাজের সঙ্গে তারা যুক্ত থাকবেন না এবং তারা এমন কোনো কাজ করবেন না যেখানে কারোর শারীরিকভাবে আহত হওয়ার বা ক্ষতিগ্রস্ত হওয়ার এবং সম্পত্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের কোনো কাজের সঙ্গে তারা যুক্ত থাকতে পারবেন না, এই মর্মে কলেজ কর্তৃপক্ষের কাছে মুচলেখা দিতে হবে এবং তারপরেই তারা ক্লাসে যোগদান করতে পারবেন। এর পাশাপাশি বলা হয়েছে মূলত 5ই সেপ্টেম্বরের যে ঘটনা, যে এফআইআর হয়েছিল, সেই এফআইআর এর ইনভেস্টিগেশন এখন থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারের যিনি কমিশনার রয়েছেন তার পর্যবেক্ষণে হবে এবং এই শর্তেই এই 11 জন চিকিৎসককে ক্লাস করার জন্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে অনুমোদন দেওয়া হয়েছে। মূলত তুমি জানো যে ডেট কালচারের যে অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের ভিত্তিতেই কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে প্রাথমিক পর্যায়ে 11 জন চিকিৎসককে সাসপেন্ড করা হয় এবং তারা এই যে সিদ্ধান্ত কলেজের তরফ থেকে নেওয়া হয়েছিল তার বিরোধিতায় তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং যার প্রেক্ষিতে এই নির্দেশ। পাপিয়া, ধন্যবাদ সৌভিক। বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার হামলা আর তারই মাঝে ঢাকায় গিয়ে কড়া বার্তা ভারতের। দ্বিপাক্ষিক বৈঠক হলো আজ বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের বিষয়ে। সেই বৈঠকে উদ্বেগ জানালো ভারত। বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষায় ইউনূস সরকারকে বার্তা ভারতের। বাংলাদেশে ধর্মীয় স্থানে হামলার বিষয়েও আলোচনা হয়েছে, এমনটাই জানালেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। সংখ্যালঘুদের ওপর অত্যাচার, সম্পত্তি ধ্বংসের বিষয়টিও উঠে এসেছে। ধর্মীয় সাংস্কৃতিক কেন্দ্রে হামলা নিয়েও আলোচনা হয়েছে। কি বলেছেন ভারতের বিদেশ সচিব, দেখুন। I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past and we continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship. We have on a whole set of issues ranging from trade, commerce, connectivity, power, water and energy, and development cooperation, consular cooperation and cultural cooperation. There is no reason why this mutually beneficial cooperation should not continue to deliver in the interests of both our peoples. We also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties, a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার হামলার ঘটনা, নিপীড়নের ঘটনা, বিএনপি নেতাদের একের পর এক হুমকি, হুঁশিয়ারি, তার মধ্যেই দ্বিপাক্ষিক বৈঠক ছিল আজ। ভারত বাংলাদেশ এই বৈঠকের পর আজকে ভারতের বিদেশ সচিব জানালেন সংখ্যালঘুদের ওপর অত্যাচার, সম্পত্তি ধ্বংসের বিষয়টি উঠে এসেছে। সংখ্যালঘুদের ওপর নিন্দনীয় ঘটনা নিয়েও আলোচনা হয়েছে। আমরা চাই না বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হোক। বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ইতিবাচক আলোচনা চায় ভারত এবং জনগণের স্বার্থে আলোচনা চালিয়ে যাওয়া জরুরি, এমনটাই মনে করেন বিক্রম মিশ্রি, ভারতের বিদেশ সচিব। তাই জানালেন দ্বিপাক্ষিক বৈঠকের পর। একেবারে ঢাকায় গিয়ে কড়া বার্তা ভারতের। আর কি বলেছেন বিক্রম মিশ্রি, রাখবো আপনাদের সামনে। I'm here in Dhaka at the invitation of my Bangladesh colleague, His Excellency Mohammad Jashimuddin, the Foreign Secretary of Bangladesh, for discussions and consultations on the entire gamut of issues in the extremely important bilateral relationship between India and Bangladesh. Since the political changes in Bangladesh in August this year, there has of course been contact between our leaderships. The Prime Minister was the first world leader to greet the Chief Advisor on his assumption of office.
The two of them had a very cordial telephone conversation thereafter, and the chief advisor also accepted the Prime Minister's invitation to speak at the third Voice of the Global South